সচিবালয়ের অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ম্যানুয়াল হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথিপত্র উদ্ধার জটিল হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টারা বলেন, এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছে সরকার। তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন ৩ উপদেষ্টা। গুরুত্বপূর্ণ নথির বিষয়, ফলে ৩ দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটাও দ্রুততার সাথেই হবে, সেটার কপি আপনারা সকলেই পাবেন। বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয়, নাকি এটা অন্য কোনো বিপর্যয়? এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। ডাক টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন হচ্ছে ডাক টেলিযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য সোয়ানুর জামান নয়নের ট্রাক চাপায় মৃত্যুর ঘটনাকে ব্যর্থতা হিসেবে স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নয়নের জানাজার নামাজে অংশগ্রহণ শেষে তিনি কথা বলেন। বুধবার রাত 1:45টায় লাগা আগুন প্রায় 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে প্রায় 10 ঘন্টা পর। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা যান দমকল কর্মী সোয়ানুর জামান নয়ন। বাদ জোহর নয়নের মরদেহ নেওয়া হয় ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই মধ্যে ট্রাক চালককে আটক করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে, এবং সকাল 8টায় 8:05-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, হাসিনার সময়ের অনিয়ম দুর্নীতির ফাইল ধ্বংস করতেই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। খুনি শেখ হাসিনার সময় যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি। সচিবালয়ে আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ধরনের অগ্নিকাণ্ডে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয় বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। হাসিনার দোসররা এখনও কিভাবে সচিবালয়ে বসে থাকে এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। আগুনের সাথে সম্পৃক্তদের এখনও কেন গ্রেপ্তার করা হয়নি তা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান জয়নুল আবদিন। এ সময় অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। শিগগিরই নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবারও আহ্বান জানান বক্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য যারা কাজ করেছে বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেয়াকে যৌক্তিক মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজশাহীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। নির্বাচনকে বিতর্কিত করেছে, নির্বাচনে কারচুপির আশ্রয় দিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের অবশ্যই বিচার আসা উচিত। ইভিএম হবে না, কারণ এটা একটা দুর্বল যন্ত্র, এটার মাধ্যমে কারচুপি করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, ইভিএম এই কোনো যন্ত্র ব্যবহার করতে হলে, কোনো প্রযুক্তি ব্যবহার করতে হলে সেখানে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। জুলাই আগস্টের আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুল চোকদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। তবে কিশোরগঞ্জে গ্রেপ্তার এ মামলার আরেক আসামি SI মালেককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এর আগে গত মঙ্গলবার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর দুজনকেই গ্রেপ্তার করেন পুলিশ। নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। যদিও সে মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ। বৈধতার জন্য প্রয়োজনীয় নথি তৈরিতে 31 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে কর্মরত আছেন। তাদের বৈধতা অর্জনের জন্য সংশ্লিষ্ট দফতর সব ধরনের সহায়তা করবে বলেও জানানো হয়। ভিজিট ভিসায় বাংলাদেশে অনেক বিদেশি অবৈধভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে বলে অনেক দিনের অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। এ ঘটনার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। আফগানিস্তানের 4টি স্থানে পাকিস্তানি বোমা হামলায় নারী ও শিশুসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকার এখনও কোনো মন্তব্য করেনি। এই নৃশংস হামলাকে আন্তর্জাতিক নীতির লঙ্ঘন এবং পাকিস্তানিদের আগ্রাসন বলে মনে করেন আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। এই কাপুরুষোচিত হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।